You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. ট্রাম্প জেলেনস্কি বৈঠকে নজিরবিহীন বাক বিতণ্ডা, ভেস্তে গেল খনিজ চুক্তি। ইউক্রেনকে সমর্থন পশ্চিমা বিশ্বের, মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা রাশিয়ার। পরমাণু ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত থাকলেও চাপের কাছে মাথা নত করবে না ইরান, সাফ জানালেন পেজেশকিয়ান। ইসরায়েলের সামরিক পদক্ষেপের হুমকির নিন্দা। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা ইতিবাচক। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ট্রাম্পের তৈরি ভবিষ্যৎ উপত্যকার ভিডিও নিয়ে বাড়ছে বিতর্ক, ক্ষুব্ধ বাসিন্দারা। মাদক ইস্যুকে হাতিয়ার বানিয়ে চীনা পণ্যের শুল্ক আরোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বেইজিংয়ের। উইঘুরদের বিরুদ্ধে গণহত্যার মিথ্যা তথ্য না ছড়াতে সতর্কবার্তা। এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু পবিত্র রমজান। মসজিদে মসজিদে মুসল্লিদের তারাবি নামাজ আদায়। ইউরোপেও প্রথম রোজা পালন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। তীব্র বাক বিতণ্ডা ও যৌথ সংবাদ সম্মেলন বাতিলের মধ্য দিয়ে শেষ হল বহুল প্রতীক্ষিত ট্রাম্প জেলেনস্কি বৈঠক। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পথে হাঁটছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। আর জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চাইলেও পুতিনের সঙ্গে কোনো আপোষে যেতে চান না তিনি। উদ্ভূত পরিস্থিতিতে খনিজ সম্পদ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়নি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। We're going to feel very good. We're going to feel very good and very strong. You will feel influence. You're right now not in a very good position. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের শুরুতেই বাক বিতণ্ডা। এতদিন এই দুই রাষ্ট্রনেতার মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই হয়েছে অনেক, কিন্তু এবার কোনো রাগ ঢাক না রেখে মুখোমুখি উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মত পার্থক্য একসময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায়। দুই নেতার বৈঠকের শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন, হয় জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে, তা না হলে ইউক্রেনের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র না থাকলে ইউক্রেনকে একাই লড়তে হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। But you're either going to make a deal or we're out. And if we're out, you'll fight it out. I don't think it's going to be pretty, but you'll fight it out. But you don't have the cards. But once we sign that deal, you're in a much better position. বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। বলেন, একজন খুনিকে কোনোভাবে ছাড় দেয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেন জেলেনস্কি। একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় জেলেনস্কির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বলেন, জেলেনস্কির মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। ওভাল অফিসে বসে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন ভ্যান্স। এ সময় উচ্চস্বরে জেলেনস্কি উত্তর দেন, অনেকবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ দিয়েছে ইউক্রেন। You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. This entire meeting? No, in this entire meeting, have you said thank you? হোয়াইট হাউসের রীতি অনুযায়ী বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতার মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। যদিও ট্রাম্প তার মালিকানা সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, যেদিন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেয়ায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা উদ্ভট ও অযৌক্তিক। আর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যে কোনো আলোচনার জন্য উন্মুক্ত থাকলেও কারো চাপে কখনোই মাথা নত করবে না ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সহ পশ্চিমা বিশ্বের নানা চাপের মধ্যেও সামরিক ও প্রতিরক্ষা খাতে এগিয়ে যাচ্ছে ইরান। এরই পরিপ্রেক্ষিতে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে পশ্চিমা সমালোচনা উদ্ভট ও অযৌক্তিক। বলেন, পশ্চিম এশিয়া অঞ্চল দখলদার সত্তা দ্বারা আক্রান্ত, দীর্ঘদিন ধরে আগ্রাসন ও আইন বিরোধী আচরণে আসক্ত। তাই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা ইরানের কেবল দায়িত্বই নয়, অপরিহার্যও বটে। তেহরান বারবার জোর দিয়ে বলে আসছে, তাদের সামরিক অগ্রগতি কেবল প্রতিপক্ষ, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যে কোনো আলোচনার জন্য উন্মুক্ত থাকলেও শক্তিশালী দেশগুলোর চাপে কখনোই মাথা নত করবে না ইরান। তেহরান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহরগুলোর রাষ্ট্রীয় সংস্থার পরিচালকদের সঙ্গে সভায় আরও বলেন, ইরান এমন দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে না যারা নারী শিশুদের বোমাবর্ষণে মৃত্যুর মুখে ঠেলে দেয় এবং একই সময়ে মানবাধিকারের কথা বলে। বিদ্যমান সংকট কাটিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান ইরানি প্রেসিডেন্ট। এ সময় নিষেধাজ্ঞাকে অকার্যকর করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জোর দেন মাসুদ পেজেশকিয়ান। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ইতিবাচক দিকেই গড়াচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভবিষ্যৎ গাজার ভিডিও নিয়ে বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। বাস্তুচ্যুত করার পরিকল্পনার প্রতিবাদ করেছে জর্ডানের বাসিন্দারাও। এদিকে রমজানে যেভাবে পারছেন প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী। 15 মাসের যুদ্ধে শুধু স্বজনদেরই নয়, মাথার উপরের ছাদ, সহায় সম্বল সবই হারিয়েছেন গাজাবাসী। দুমুঠো খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে বৈদেশিক ত্রাণের উপর। তবুও নানা প্রতিকূলতার মধ্যেই পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর প্রস্তুতিতে মেতে উঠেছেন তারা। ধ্বংসস্তূপের মধ্যেই খেজুর, বাদাম, মশলাদি সহ বিভিন্ন উপকরণের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পবিত্র এই মাসটি নিরাপদে কাটুক, এমনটাই প্রত্যাশা তাদের। সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা, যেন এই এক মাসে কোনো হামলা না হয় আমাদের ওপর, যেন আমরা সময় মতো ত্রাণ হাতে পাই। আমাদের এখানের পরিস্থিতি অত্যন্ত খারাপ, এর সঙ্গে যোগ হয়েছে হাড় কাঁপানো শীত। এদিকে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা এখনো মেনে নেয়নি ফিলিস্তিনিরা। এর মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজের স্বপ্নের গাজা কেমন হবে তার একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইল থেকে আপলোড করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গাজাবাসী। মার্কিন প্রেসিডেন্ট যাই বলুক না কেন, কোনো মতেই তারা নিজের মাতৃভূমি ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন বাসিন্দারা। তাদের পাশে এসে দাঁড়িয়েছে জর্ডানবাসীও। শুক্রবার দেশটির আম্মানে জড়ো হয়ে গাজাবাসীদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে আন্দোলন করেন শত শত জর্ডানবাসী। এদিকে মিশরের কায়রোতে শুরু হয়েছে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। যদিও চুক্তির দ্বিতীয় দফা শুরু হবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে তারাবির নামাজে ঢল নামে মুসল্লিদের। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইন্দোনেশিয়াতেও শুরু হয়েছে রমজান মাস। নানা নিষেধাজ্ঞার মধ্যে জেরুজালেমের আল আকসা মসজিদে শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করেন মুসলিম ধর্মপ্রাণরা। আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। শুধুমাত্র 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50 বছরের বেশি বয়সী নারীদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৌদি আরবের আকাশে শুক্রবার দেখা যায় রমজান মাসের চাঁদ।
এরপরই সিয়াম সাধনার মাস শুরুর ঘোষণা দেয় দেশটির রয়্যাল কোর্ট। এর ফলে শনিবার থেকে রোজা পালন শুরু করেন সৌদির ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র এই মাসটিকে ঘিরে আরও সজীব হয়ে ওঠে সৌদি আরবের মসজিদগুলোর পরিবেশ। মক্কা ও মদিনার মসজিদে তারাবির নামাজ আদায় করেন লাখো মুসল্লি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইন্দোনেশিয়াতেও শুরু হয়েছে পবিত্র রমজান। দেশটির প্রায় ২৮ কোটি মানুষের মধ্যে ৯০ ভাগই মুসলিম। রাজধানী জাকার্তার ইস্তিকাল মসজিদে সম্মিলিতভাবে তারাবির নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। বৈশ্বিক শান্তির জন্য প্রার্থনা করেন তারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজানের রোজা পালন শুরু হয়েছে। শুক্রবার তারাবি নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবারও মাহে রমজান উপলক্ষে দেশটিতে রোজাদারদের সম্মানে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শিবরিয়াল সাদেকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য মাহে রমজান যেন আল্লাহ তাআলার অনন্য নিয়ামত হিসেবে প্রতি বছর ফিরে আসে। শুক্রবার রাতে তারাবির নামাজের মধ্য দিয়ে দেশটিতে অবস্থানরত মুসলমানরা রোজা পালনের প্রস্তুতি শুরু করেন। তাছাড়া রমজান উপলক্ষে পুরো দেশ জুড়ে আলোকসজ্জার মধ্য দিয়ে অনন্য আবহ তৈরি করেছেন দেশটির প্রশাসন। মসজিদ থেকে শুরু করে রাস্তা, দালান কোঠা সব জায়গায় আলোকসজ্জার মাধ্যমে আনা হয়েছে পবিত্র মাহে রমজানের ছাপ। এবছর চাঁদ দেখার জন্য সংযুক্ত আরব আমিরাত বিশেষ প্রযুক্তির সহায়তা নিয়েছে। আধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা হয়েছে, যাতে সঠিক সময় ও অবস্থান নিশ্চিত করা যায়। যদিও এই প্রযুক্তি ব্যবহারের নির্দিষ্ট ফলাফল এখনও প্রকাশ করা হয়নি, তবে এটি চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাজার ও শপিং মলগুলোতে শুরু হয়েছে বিশেষ মূল্য ছাড়। নিত্য প্রয়োজনীয় পণ্যে ৫০ থেকে ৭৫% পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে, যাতে ক্রেতারা সহজে রমজানের কেনাকাটা করতে পারেন। প্রত্যেক দোকানে গেলে রমজান মাসে আমরা শুধু অফার দেখি, যে প্রতিটি যে কম্পিটিশন ব্যবসার মধ্যে এখানে তারা রমজান মাসে কখনো সেটা বাড়ায় না, সেটা আমরা কখনো এখানে দেখি না। যে মূল্য নির্ধারণ করা হয়, এটার জন্য অবশ্যই আমরা যারা প্রবাসী আছে, যেখানে এখানে ফরেনার্স আছে, সবাই এই মূল্য ছাড়টা উপভোগ করে। এছাড়াও রমজান মাসে অফিস ও সরকারি প্রতিষ্ঠানে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য কাজের সময় কমিয়ে আনা হয়েছে, যাতে তারা ইবাদতের জন্য আরও বেশি সময় পান। এদিকে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেশটির প্রেসিডেন্ট ১২৫০ কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে মাহে রমজানে মানুষের প্রতি মানবিক হয়ে ওঠার জন্য দেশটির প্রশাসন কঠোর দিক নির্দেশনা দিয়ে থাকে এই মাসে। সরকারি উদ্যোগে বিনামূল্যে দেশটির বিভিন্ন শহরে উল্লেখযোগ্য জায়গাগুলোতে প্রতিদিন বিনামূল্যে ইফতার এবং খাদ্যদ্রব্য বন্টন করা হয়ে থাকে। শিবলাল সাদিক, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পর্তুগাল সহ ইউরোপের দেশে দেশে শনিবার থেকে রোজা পালন করছেন মুসলিমরা। রমজান ঘিরে নানা ধরনের কার্যক্রম শুরু করেছে মসজিদ কর্তৃপক্ষ। পবিত্র রমজানে সংযম ও নৈতিকতা প্রদর্শনের বার্তা দিচ্ছেন মুসলিম নেতারা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। লিসবনের কেন্দ্রীয় মসজিদের ফটকে রামাদান করিম লেখাসহ মসজিদগুলোতে নানা প্রস্তুতি জানান দিচ্ছে বছর ঘুরে এসেছে মুসলমানদের সবচেয়ে বরকতময় মাস রমজান। কেন্দ্রীয় মসজিদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি মসজিদেও বেড়েছে মুসল্লির চাপ। নামাজের আগে বা পরে ছোট ছোট আলোচনায় রমজানের তাৎপর্য থেকে শুরু করে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরছেন ইমাম ও ধর্মীয় বক্তারা। প্রতিদিন কেন্দ্রীয় মসজিদ সহ বাংলাদেশ কমিউনিটি পরিচালিত মসজিদগুলোতেও রাখা হয়েছে ইফতারের আয়োজন। তাছাড়া রয়েছে বিনামূল্যে কোরআন শিক্ষা সহ বিভিন্ন ইসলামিক আলোচনার ব্যবস্থাও। রমজান থেকে পাওয়া সংযম ও নৈতিকতা প্রদর্শনের মাধ্যমে পর্তুগালে মুসলিম অভিবাসীদের হারানো সুনাম ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ইসলামিক সেন্টার ও বাইতুল মোকাররম মসজিদের খতিব। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ইউরোপের সব দেশেই শনিবার থেকে রোজা পালন করছেন মুসলিমরা। শুক্রবার থেকেই মসজিদগুলোতে শুরু হয়েছে তারাবি নামাজ আদায়। সম্প্রতি কট্টর ডানপন্থী সহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মিথ্যা প্রোপাগান্ডার বিষয়বস্তু হয়েছেন মুসলিম অভিবাসীরা, যা অস্বস্তির তৈরি করেছে পুরো মুসলিম কমিউনিটির জন্যেই। তবে অভিবাসীরা যে পর্তুগালের নিরাপত্তার জন্য হুমকি নয়, সেই বিষয়টি পরিষ্কার করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা।
তবে সংযমের এই মাসটি ইসলামের সৌন্দর্য তুলে ধরার মোক্ষম সময় হতে পারে, এমনটাই মনে করেন মুসলিম নেতারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আজ থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রোজা উপলক্ষে প্রবাসী বাংলাদেশি সহ মুসলিমদের ঘরে ঘরে চলছে প্রস্তুতি। রমজান মাস সামনে রেখে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে হাজারো মানুষকে। বৃহস্পতিবার বাংলাদেশে অধ্যুষিত জ্যামাইকায় 1200 জনকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সেভ দ্য পিপল ও ইউনাইটেড মিশন রিলিফ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। রমজান সামনে রেখে বিভিন্ন স্থানে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জামাইকার দারুল উলুম মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সেভ দ্য পিপল ও ইউনাইটেড মিশন রিলিফ UMR। খাদ্য সামগ্রী নিতে শুধু বাংলাদেশিরাই নয়, বিভিন্ন কমিউনিটির মানুষ ভিড় করেন। বিনামূল্যে খাবার পেয়ে খুশি তারা। We are coming here together to get some dates. We're getting flour, chicken, oil, all things that you can name that we need for Ramadan. Alhamdulillah. এখানে বড় অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে। ফুড যেগুলো দিতেছে অবশ্যই খুব ভেরি গুড ফুড দিতেছে, নাইস। উদ্যোক্তারা জানান তাদের এই কর্মসূচিতে সহযোগিতা করছে ম্যাট কাউন্সিল। একদিনেই তারা 1200 মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দিয়েছে। সেভ দ্য পিপলের উদ্যোগে প্রতি বছরের মতো রমাদানের আগ মুহূর্তে আমরা এই কুইন্সের ডাইভার্স কমিউনিটিতে প্রায় 1200-র মতো আমরা ফুড আজকে ডিস্ট্রিবিউট করছি। এখানে প্রায় 15টির উপর আইটেম রয়েছে। I wish Ramadan Mubarak for everyone from this ummah. Alhamdulillah, and it shows a very nice picture for the Muslims distributing food for everyone, and it shows how Islam united all of us. পুরো রমজান মাস জুড়েই এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেভ দ্য পিপল। বিদেশ বিভুঁইয়ে মুসলমানরা রমজানের প্রস্তুতি শুরু করেছেন ঘরে ঘরে। রোজা এলেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাই সেভ দ্য পিপলের এই আয়োজন প্রশংসা কুড়িয়েছে সব মহলে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যামাইকা, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মুদ্রাস্ফীতি ও স্থবির শিল্পায়নের সংকটে জার্মানি কর্মসংস্থানের সুযোগ কমায় বাড়ছে বেকারত্ব। সমাধানে উদ্যোগ নেবে নতুন সরকার, আশা বাসিন্দাদের। প্রাণঘাতী মাদক ফ্যান্টানিল ইস্যুকে হাতিয়ার করে চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের 10% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার পর এ অভিযোগ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনটা হলে এর পরিণতি ভালো হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রণালয়ের মুখপাত্র। একই সঙ্গে চীনের বিরুদ্ধে মুসলিম উইঘুরদের গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ড চালানোর মিথ্যা ও বানোয়াট তথ্য না ছড়াতেও ওয়াশিংটনকে সতর্ক করেছে বেইজিং। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ এখন তুঙ্গে। বৃহস্পতিবার চীনা পণ্যের ওপর নতুন করে 10% শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের একটি বড় অংশ উৎপাদিত হয় চীনে। ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে চীন। মারণঘাতী মাদক ফ্যান্টানিলকে হাতিয়ার করে যুক্তরাষ্ট্র ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শুক্রবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বলেন, ফ্যান্টানিল ইস্যুর অজুহাতে আবারও চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটা হলে পরিণতি খুব ভালো হবে না বলে কঠোর বার্তা দেন তিনি। যদি চাপ ও হুমকি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র ফ্যান্টানিল ইস্যুকে ব্যবহার করতে থাকে, তবে চীনও পাল্টা পদক্ষেপ নেবে। এটি মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এবং সহযোগিতার উপরও প্রভাব ফেলবে। তবে বিশ্লেষকরা বলছেন, তীব্র প্রতিক্রিয়া শুধু চীনের অর্থনীতির জন্যই ক্ষতিকর হবে না। ওয়াশিংটন বেইজিং বাণিজ্য যুদ্ধে ট্রাম্প নতুন করে আবারও শুল্ক আরোপ করতে পারে। চীনা সরকারের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। পাল্টা প্রতিক্রিয়া জানালে হিতে বিপরীত হতে পারে। নতুন শুল্ক আরোপ ঠেকাতে চীন সরকারের উচিত মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা। ডোনাল্ড ট্রাম্প আসলে কি চান তা বোঝার চেষ্টা করা উচিত। এদিন চীনের মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশ নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য না ছড়াতেও ওয়াশিংটনকে সতর্ক করেন মুখপাত্র লিন জিয়াং। সম্প্রতি চীন মুসলিম উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার বক্তব্যকে মিথ্যা দাবি করে এর নিন্দা জানান লিন। রাইসা জান্নাত, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন নীতির মুখে নিজ দেশে ফেরার পথে হাজারো অভিবাসী পানামায় অবস্থান করছেন। এতে নতুন সংকট সৃষ্টি করছে দেশটিতে। ভবিষ্যৎ অনিশ্চয়তাকে সামনে রেখেই যুক্তরাষ্ট্র ছাড়ছেন অনেকে। যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে দেওয়া অভিবাসীর ঢল পানামায়। কোস্টারিকার সীমান্ত দিয়ে এরই মধ্যে কয়েক হাজার অভিবাসী পানামায় প্রবেশ করেছেন বলে দাবি করেছেন পানামার প্রেসিডেন্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রায় ৩০০ অভিবাসীকে পানামায় পাঠিয়েছে, যাদের মধ্যে আফগানিস্তান, চীন, ভারত, ইরান সহ প্রায় ১০টি দেশের নাগরিক রয়েছে। অনেক দেশ যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো অভিবাসীদের গ্রহণ করতে না চাওয়ায় বিকল্প হিসেবে তাদের পানামায় পাঠানো হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে ১১২ জনকে জঙ্গলের একটি শিবিরে রাখা হয়েছে। তারা আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। পানামার প্রশাসন তাদের ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথিপত্র দেওয়ার চেষ্টা করছে, তবে অনেকেই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন নীতির কারণে মধ্য ও দক্ষিণ আমেরিকার অনেক অভিবাসী নিজ ইচ্ছায় যার যার দেশে ফেরার পথ বেছে নিচ্ছেন। অধিকাংশ অভিবাসী অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতার কারণে দেশ ছেড়েছিলেন। আবার ফিরে যাওয়ায় তাদের সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকে আবার নতুন কোনো সুযোগের সন্ধানে অন্য দেশে যাওয়ার চিন্তাভাবনাও করছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার অবনতি, রাখা হয়েছে ভেন্টিলেশনে। সর্বোচ্চ চিকিৎসা চলছে বলছে ভ্যাটিকান। মুদ্রাস্ফীতি ও স্থবির শিল্পায়নের সংকট থেকে বের হতে পারছে না জার্মানি। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় বেকারত্ব বেড়েই চলেছে। তবে অর্থনীতির এই সংকট আরও গভীর হওয়ার আগেই দেশটির নবনির্বাচিত সরকার পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা বাসিন্দাদের। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। গেল বছরের মাঝামাঝি সময় থেকেই কর্মহীনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে জার্মানিতে। সেই সঙ্গে অবিশ্বাস্য হারে কমেছে কর্মসংস্থানের সুযোগও। অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে শিল্পায়ন না হওয়া, পুরনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ, উৎপাদন কমে যাওয়া এবং রফতানিতে ধস নামায় জার্মানির অর্থনীতির রুগ্নদশা কাটছে না। দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা বুন্ডেস আগেন্টুয়ার ফর আরবাইটের সভাপতিমণ্ডলীর সদস্য ড্যানিয়েল ট্যাক্সেনবার্গ জানান, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতেই দেশ জুড়ে বেকারত্বের হার যেমন ছিল এখনও তেমনটাই রয়ে গেছে। তিনি আরো জানান, দেশটির 16টি অঙ্গরাজ্যে কর্মহীনের সংখ্যা প্রায় 30 লাখ। দেশটির বর্তমান পরিস্থিতিকে 2015 সালের বেকারত্বের হারের সঙ্গে তুলনা করেন ট্যাক্সেনবার্গ। জার্মানির কর্মসংস্থান ব্যুরোর তথ্য মতে, জার্মানির ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের সঙ্গে জড়িত কর্মীদের বড় একটি অংশ চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। অনেকে আবার যোগ দিয়েছেন খণ্ডকালীন চাকরিতে। শিল্পায়নের স্থবিরতা, রফতানি পণ্যের উৎপাদন কমে যাওয়া, জ্বালানি শক্তির আকাশচুম্বী দাম ও মুদ্রাস্ফীতির কারণেই চাকরির বাজারের পরিসর কমে আসছে বলে জানান বিশেষজ্ঞরা। সাধারণ কর্মীদের পাশাপাশি বিশেষ কাজে দক্ষ কর্মীরাও চাকরি হারাচ্ছেন বলে জানান তারা। বিশেষ করে দেশটির গাড়ি নির্মাণ খাতে চাকরি হারানো শ্রমিকের সংখ্যা এরই মধ্যে 20% ছাড়িয়েছে বলে জানা যায়। জার্মানির আরবাইটসগেবার বা চাকুরিদাতা সমিতির সভাপতি রাইনার ডুলকার জানান, অর্থনীতির এই ভঙ্গুরতা ও কর্মহীনতার এই চিত্র জার্মানির মতো দেশের জন্য অশনি সংকেত। এদিকে শিল্প খাতে মেড ইন জার্মানির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পণ্য প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের নির্বাহী সিদ্ধান্ত। ট্রাম্পের এই আগ্রাসী শুল্ক নীতি ইইউ সহ জার্মানির জন্য কার্যকর হলে জার্মানির অর্থনীতি থমকে যাওয়ার আশঙ্কা কর্মসংস্থান বিশ্লেষকদের। তবে সময় থাকতে শিল্প খাতে জ্বালানি শক্তির দাম কমানো, নতুন করে ঋণ না করা, করের হার কমিয়ে দেয়া, শিল্পায়নের সংকট নিরসন, অবসর ভাতা বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। এই অবস্থায় জার্মানির নতুন প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। গত বেশ কিছুদিন ধরে জার্মানিতে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কারখানা, সেই সাথে বেড়েই চলেছে চাকরি হারানো মানুষের সংখ্যা। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এদেশের নতুন সরকার, সেই সাথে আগামী চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ অর্থনীতির এই ভগ্নদশার চিত্র সত্যিই পাল্টাতে পারবেন কিনা সেটি সময় বলে দেবে বলে মনে করছেন এদেশের অর্থনীতিবিদরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠাবে ভারত। শুক্রবার দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীদের ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করেন তিনি। বলেন, এ ব্যাপারে কঠোর হতে হবে প্রশাসনকে।
যাদের সহযোগিতা এবং আশ্রয়ে এই নথিবিহীন বাংলাদেশি ও রোহিঙ্গারা দিল্লিতে বসবাস করছেন তাদেরও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের উত্তরাখণ্ডে তুষার ধসে আটকা পড়ে মারা গেছেন 4 শ্রমিক। এখনও ভেতরে আটকা রয়েছেন 5 জন। বৈরী আবহাওয়ার কারণে এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানায় তুষার ধসের কবলে পড়ে শুক্রবার 57 শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। ব্যাপক চেষ্টার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা তুষারের নিচে আটকা পড়েন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে তাদের। 2 সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানান শনিবার হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শ্বাসকার্য স্বাভাবিক রাখতে মেশিনের সহায়তা নেওয়া হয়। পোপের সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসকরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। এর আগে গেল মাসের মাঝামাঝি 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস শ্বাসযন্ত্রের সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোমের একটি হাসপাতালে ভর্তি হন। শুরুর দিকে ওষুধে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছিলেন তার চিকিৎসকরা। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের সভ্যতা গড়ে উঠেছে লাইব্রেরি ঘিরে। দেশটির প্রতিটি অঞ্চল ও এলাকা ভিত্তিক সরকারি গ্রন্থাগার সে কথাই জানান দেয়, যেখানে বিনামূল্যে বই পড়া ও নেয়ার অফুরন্ত সুযোগ মেলে। ফলে শিশু থেকে বৃদ্ধ সব বয়সীর আনাগোড়ায় মুখরিত থাকে গ্রন্থাগারগুলো। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের নাগরিক আলতামির ইসলাম নুরাজ 3য় শ্রেণীর শিক্ষার্থী। একাই এসেছে নিজ আবাসিক এলাকার সরকারি গ্রন্থাগারে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেছে নিচ্ছেন পছন্দের বই। আমি আসি স্কুলের পরে আর ছুটির সময় আমার কমিক্স পড়তে ভালো লাগে, কারণ তোমার অনেক সময় থাকবে, তোমার কিছু করার নাই, তাহলে ফোন না দেখে তুমি বই পড়তে পারো। নুরাজের মতো ফিনল্যান্ডে বসবাসরত যে কেউ এভাবে বই সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে, তবে পড়া শেষে ফেরত দিতে হবে মাসখানেকের মধ্যে। ফিনল্যান্ডের প্রতিটি এলাকায় এমন গ্রন্থাগার চোখে পড়বে হরহামেশায়। বাসিন্দারা নিজ এলাকার গ্রন্থাগারের সদস্য হতে পারবেন কোনো রকম টাকা ছাড়াই। রাষ্ট্রীয় উদ্যোগে বাংলাদেশের পাড়া মহল্লাগুলোতে এমন সরকারি গ্রন্থাগার গড়ে তোলা হলে ইউরোপের মতো সভ্যতার চর্চা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। এই যে কালচারটা এটা তৈরি করছে, তাতে হয়েছে কি মানুষের মধ্যে বই কেন্দ্রিক প্রবণতা বাড়ছে। এদের মায়েরা এখনো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বই পড়ে। এদের রেস্টুরেন্টগুলোতে এখনো বই পাওয়া যায়, বই পড়ার জন্য কফি শপেও বই পাওয়া যায়। তাতে করে হয়েছে কি এদের মননে অসাধারণ এক পরিবর্তন এসেছে। 56 লাখ বাসিন্দার জন্য প্রায় 1000 খানেক সরকারি গ্রন্থাগার রয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ডে। ইউরোপের সবগুলো লাইব্রেরিতে এরকম একটি বিশেষ তাক থাকে, যেখান থেকে আপনি চাইলে বিনামূল্যে বই নিতে পারবেন, ফেরত দিতে হবে না। আর এর মাধ্যমেই তারা বই পড়ার প্রতি মানুষের আগ্রহ জাগিয়ে তোলে। আর ইউরোপের এগিয়ে যাওয়ার পেছনে এটিই বড় নিয়ামক বলে মনে করেন শিক্ষাবিদরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। জাপানে বয়স্কদের দেখাশোনা করার জন্য এআই মানব রোবট তৈরির দিকে বিশেষ নজর দিচ্ছেন গবেষকরা। দেশটিতে অস্বাভাবিক হারে জন্মহার কমে যাওয়ায় এমন পদক্ষেপ নিতে শুরু করেছেন তারা। কর্মী সংকটে ভুগতে থাকা দেশটিতে আগামীতে এমন রোবটের বাণিজ্যিক উৎপাদন বৃদ্ধি পেলে উপকৃত হবে মানুষ বলে ধারণা করা হচ্ছে। বয়স্ক রোগীদের বিছানায় পাশ ফেরানো থেকে শুরু করে প্রয়োজনীয় সাহায্যের চাহিদা মেটানো, এমনকি ডায়পার পরানোর মতো কাজ করতে সক্ষম এআই মানব রোবট আইরেক। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটটি তৈরি করেছে জাপান। অস্বাভাবিক হারে জন্মহার কমে যাওয়ায় এমন পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটি। আইরেক নামের রোবটটি উঠতে বসতে সাহায্য করা, মোজা পরতে সহায়তা করা, রান্না করা, কাপড় ভাঁজ করা এবং গৃহস্থালির আরও কিছু কাজ করতে সক্ষম বলে জানিয়েছে এই নির্মাতা ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
বয়স্ক নাগরিকের দিক দিয়ে অন্যতম দেশ জাপান। কর্মক্ষম জনসংখ্যা ধীরে ধীরে কমে যাওয়ার কারণে পরিচর্যা কর্মীর সংকট দেখা দিয়েছে দেশটিতে। আগামী 10 বছরে 15 থেকে 64 বছর বয়সী জনগোষ্ঠীর সংখ্যা 9.3% হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা কঠোর অভিবাসন নীতির কারণে কর্মী সংকটে ভুগতে থাকা দেশটিকে মানব রোবটের দিকে নজর দিতে বাধ্য করছে। সামনে এমন রোবটের উৎপাদন বৃদ্ধি পেলে উপকৃত হবেন বলে ধারণা করছেন নাগরিকরা। যদি সত্যি এমন একটি রোবট তৈরি হয় তাহলে এটি আমাদের জন্য খুবই সহায়ক হবে। তবে আমি কিছুটা উদ্বিগ্ন যে মানবিক যোগাযোগ থেকে আসা উষ্ণতা এবং সূক্ষ্ম বোঝাপড়া, যেমন পরিস্থিতি অনুধাবন এবং আবেগগত সম্পর্ক তৈরি করা, রোবটের পক্ষে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। বয়স্ক জনসংখ্যার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সামনে চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠবে। বর্তমান প্রযুক্তির সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বর্তমান কার্যক্রমকে কিছুটা উন্নীত করার চেষ্টা করছি। জেনকোকাই বয়স্ক পরিচর্যা কেন্দ্র পরিচালনাকারী সংস্থার চিফ অপারেটিং অফিসার তাকাশি মিয়ামোতো বলেন, পরিচর্যা খাতে দীর্ঘমেয়াদী শ্রম সংকট আরও তীব্র হতে চলেছে এবং রোবটের সাথে মানব পরিচর্যাকারীদের একসাথে কাজ করা সময়ের ব্যাপার মাত্র। যদি সঠিকভাবে নিরাপত্তা মূল্যায়ন করা হয় তবে রোবট ব্যবহার না করার কোনো কারণ থাকবে না বলে জানান তিনি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। মঙ্গল গ্রহে প্রাচীন মহাসাগরের অস্তিত্বের প্রমাণ পাওয়ার দাবি করেছেন চীনা গবেষকরা। চীনের ঝুরং রোভারের পাঠানো বিভিন্ন তথ্য বিশ্লেষণের পর এমন দাবি করেন তারা। চীনের অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউট জানায়, নতুন এই তথ্য প্রমাণ বলছে একসময় মঙ্গল গ্রহে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া ছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে পানি থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গল গ্রহের পরিবেশ কেমন ছিল তা জানতে 2021 সালের মে মাসে ঝুরং রোভার নামের একটি বিশেষ যান পাঠায় চীন। এবার সেই রোভার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে চীনা গবেষকদের দাবি, মঙ্গল গ্রহে প্রাচীন মহাসাগরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। মঙ্গলের উত্তর গোলার্ধের ইউটোপিয়া প্ল্যানেশিয়া অঞ্চলের ভূমির নিচে 10 থেকে 35 মিটার গভীরে পাওয়া গেছে একাধিক স্তরের বাঁকা পাললিক গঠন। শুক্রবার চীনের অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউট জানায়, এই গঠন পৃথিবীর উপকূলীয় অঞ্চলে পাওয়া পাললিক স্তরের মতো, যা সাধারণত দীর্ঘস্থায়ী জলাধারে তৈরি হয়। গবেষকদের দাবি, এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে একসময় মঙ্গলে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া ছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে পানি থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্র থাকার কারণে মঙ্গল গ্রহে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ ছিল বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। ঝুরং রোভারটি 2020 সালে মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হয়। 2021 থেকে 2022 সাল পর্যন্ত ইউটোপিয়া প্ল্যানেশিয়া নামের একটি এলাকায় অবস্থান করে তথ্য সংগ্রহ করে রোভারটি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. ট্রাম্প জেলেনস্কি বৈঠকে নজিরবিহীন বাকবিতণ্ডা, ভেস্তে গেল খনিজ চুক্তি। ইউক্রেনকে সমর্থন ইউরোপের, মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা রাশিয়ার। পরমাণু ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত থাকলেও চাপের কাছে মাথা নত করবে না ইরান, সাফ জানালেন পেজেশকিয়ান। ইসরায়েলের সামরিক পদক্ষেপের হুমকির নিন্দা। এবং গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা ইতিবাচক। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ট্রাম্পের তৈরি ভবিষ্যৎ উপত্যকার ভিডিও নিয়ে বাড়ছে বিতর্ক, ক্ষুব্ধ বাসিন্দারা। এই ছিল আন্তর্জাতিক সময়ের, সঙ্গেই থাকুন সময়।